আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগে দেখে নিন ডেট লাইনটা। 17ই এপ্রিল নয়াদিল্লি। ডেট লাইনটা ভালো করে দেখে নিন। 17ই এপ্রিল নয়াদিল্লি। আজকে হচ্ছে 18 তারিখ। খবরটা কালকে হয়েছে রাত্রিবেলা, আজকে ছাপা হয়েছে। লেখা হচ্ছে হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে দিল্লি। তাহলে আগে যে খতিয়ে দেখার ব্যাপারটা, আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি, সেই একই জিনিস আবার নতুন করে পুরনো মদ নতুন বোতলে ঢালা হয়েছে। লেখা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার দিকটি খতিয়ে দেখছে ভারত। আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আমি বলেছিলাম রণদীপ জয়সওয়াল একটা স্টেটমেন্ট দেবেন। তার কথায় প্রত্যর্পণের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে চলতি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। এই ব্যাপারে স্বার্থ জড়িত রয়েছে এমন সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আমরা কথাবার্তা চালাচ্ছি। এবার ভালো করে মন দিয়ে শুনুন। কূটনৈতিক মহলের মতে হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত তার অবস্থানের প্রতিধ্বনি করল সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে এসে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে ফের আর্জি জানিয়েছিলেন নয়াদিল্লির কাছে। এই যে লাল দাগ দেওয়া অংশটি না, আপনারা ভালো করে পড়ুন। ওপরে দেখছি 17ই এপ্রিল, লাল দাগ দেওয়া অংশটি পড়ুন। আমি যা বললাম সেটাই এখানে লেখা আছে কিনা। অর্থাৎ আমি যে খবরটা বলেছিলাম না, যে এখানে এসে প্রথম ওই প্রশ্নটি করে খলিলুর রহমান যে অস্বস্তিতে পড়েছিলেন, সেটা তিনি সম্পূর্ণ চেপে গিয়েছেন। এবং এটা নিয়ে আপনার দেশের বেশ কিছু ইউটিউবার আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলেছেন। তারা এও বলেছেন যারা এসছিলেন তাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন এই খবরটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া। অবশেষে খবরের কাগজ বলে দিচ্ছে সেদিনকে কি হয়েছিল। এবার খবরটা পুরোটা পড়ি। আপনারা সব চাইছেন তো ভারতবর্ষের কাছ থেকে, কেন ভারতবর্ষ দেবে না? পুরোটা পড়ি খবরটা। বাংলাদেশ সংক্রান্ত আরো একটি প্রশ্নের জবাব দিয়েছেন জয়সওয়াল। এই মাসেই বাংলাদেশের সংসদে একটি আইন পাশ করা হয়েছে যা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টিকে আইনি নিশ্চয়তা দেবে বলে মনে করা হচ্ছে। জয়সওয়ালের কথায়, আমরা ওই ঘটনাবলীর দিকে সতর্ক নজর রাখছি। খলিলুরের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের বিষয়টি নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছিল সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি কথা বিশেষভাবে তুলে ধরতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক কাজে সংযুক্ত থাকতে ভারতের প্রয়াসের কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। আমার একটু কাশি হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হোক এমনটাই চাওয়া হয়েছিল। প্রসঙ্গত বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই একই দাবি করে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছিল গত বছরের শেষে। সে সময়ও জয়সওয়াল বলেছিলেন, চলমান বিচার বিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল নির্বাচিত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে বিষয়টি অঙ্গীকারবদ্ধ। তার মানে এই যে নির্বাচনটা হয়েছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বলছে না। আমি যেটা বলি না, একদলীয় সরকার, কারণ জামাত বিএনপি একসঙ্গে ছিল এই ভোটটা করার জন্য। জামাত আলাদা হয়ে গেছে, বিএনপি আলাদা হয়ে গেছে, দিয়ে একটা দেখাচ্ছে যে আমরা ভোটে
আমরা সব দল মিলে অংশগ্রহণ করেছি, মানুষকে বোকা বানানো, আর কিছু নয়। আচ্ছা, আরো লেখা হচ্ছে 2024 সালে আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতে রয়েছেন। এই বিষয়টিকে ঘিরে সংবেদনশীলতা থাকা সত্ত্বেও নয়াদিল্লি বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে বারবার, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নানান রকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, যেমন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অচল অবস্থা সত্ত্বেও অংশীদারিত্ব নিয়ে স্থিতিশীল থাকে তা নিশ্চিত করতে আঞ্চলিক বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গির সমন্বয়ের জন্য আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক মানে জয়শঙ্করজি আবার যেটা ডেকে পাঠিয়েছেন আমাদের খলিলুর রহমানকে। তিনি কেন এই কথা ওই যে বলেছিলেন যে যেটা ভারত আপত্তি জানিয়েছিল, যে গঙ্গা চুক্তি একমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার জন্য একমাত্র পথ। আচ্ছা, আর একটা খবর বেরিয়েছে, বাংলাদেশ সীমার পাশে পাক সংস্থা, এর পাশে এই যে মানে পাকিস্তানের সঙ্গে সমানে সম্পর্ক রেখে চলেছে। এবার সেটা লেখা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা করছে পাকিস্তানের একটি প্রতিরক্ষা সংস্থা। সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই সহযোগিতা হয়েছে ঢাকার একটি বেসরকারি বস্ত্র এবং ডাইং সংস্থার মাধ্যমে স্থানীয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকদের একাংশের মতে মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তারেক রহমানের জামানতও তা অটুট রয়েছে। আরও আছে, আমি আর সেগুলো পড়ছি না, এগুলো চর্চিত চর্বণ হয়ে যাবে, কারণ আমি এগুলো সবকটাই বলেছি। অর্থাৎ আমি যে বারবার বলছিলাম, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়ে দিয়েছে তারেক রহমান, ভারতবর্ষের সঙ্গে ডিচ করেছে। এই যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকা, আইন দিক দিয়ে তাকে একেবারে মানে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়া, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই কোনোটাই কিন্তু ভারত ভালো চোখে দেখছে না। এবং পাকিস্তানের সঙ্গে এই যে আবার নতুন করে এই যে সম্পর্ক স্থাপন, একটা ভায়া একটা অর্গানাইজেশনকে খাড়া করে তাদের সঙ্গে সম্পর্ক করা, এরা মনে করে ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবা ওখানে বসে আছে, শিবের বাবারা সব খবর কিন্তু এখানে দিয়ে দেন। সুতরাং এই সমস্ত চালাকি করে কোনো লাভ নেই। আপনারা চাল চাইবেন, ডাল চাইবেন, তেল চাইবেন, নুন চাইবেন, আর ভারতকে আপনারা মাছ ঠেলবেন, দুটো একসঙ্গে হতে পারে না। রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না। রক্ত যারা ঝরানোর চেষ্টা করছে আর যারা আমাদের কাছ থেকে জল চাইছে, দুটো একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রে যে স্টেটমেন্ট দিয়েছিল, খুব শিগগির আপনারা দেখতে পাবেন জয়শঙ্করজি বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই স্টেটমেন্ট দেবে। অর্থাৎ আমি যে খবরগুলো দুদিন আগে বলি, সেই খবরগুলো দুদিন বাদে প্রচারিত হয়। তার মধ্যে অনেক ইউটিউবার এবং সাংবাদিক আমাকে ভুয়ো প্রমাণিত করার চেষ্টা করেন, কিন্তু আমি আজকে প্রমাণ করে দিলাম যে জয়শঙ্করজির সামনে ওই প্রথম প্রস্তাবটি তুলে যে জুতোটা খেয়েছেন খলিলুর রহমান, সেই জুতোটা খাওয়ার কথা বারবার মানে দেশে গিয়ে উনি মুখ ফুটে বলতে পারেননি, তাই এদিক ওদিক করে কাটিয়ে গিয়েছেন। এবং যারা এটা বলে বেড়াচ্ছে যে আমরা তাদের মুখ থেকে খবর পেয়ে আমরা জানাচ্ছি, যে খবর প্রচারিত হচ্ছে
শেখ হাসিনার বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুয়া, সেটা ভুয়া কি সত্যি সেটা আজকের এই 17ই এপ্রিলের কাগজে পরিষ্কার হয়ে গিয়েছে। এ সম্পর্কে আমি আপনাদের আগাম জানিয়ে রাখি যে আরও এই যে জয়শঙ্করজি ডেকে পাঠিয়েছেন খলিলুর রহমানকে, ওই সমস্ত ডকুমেন্ট যেগুলো আপনি যার ভিত্তিতে বলেছেন যে গঙ্গা চুক্তি হচ্ছে গিয়ে প্রথম পদক্ষেপ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের, এটাই হবে প্রথম পদক্ষেপ। ভারত প্রথম পদক্ষেপ করবে না, ভারত করবে না। ওই গঙ্গা চুক্তি আপনার হবে না, আমি আজকে লিখে দিচ্ছি, হবে না। সেটা ভারতবর্ষ কোনোদিনই মুখে বলবে না। ভারতবর্ষ বলবে টেকনিক্যাল কমিটি এখনো পর্যন্ত কথাবার্তা বলে যাচ্ছে, এই করে কাটিয়ে দেবে। গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা প্রকল্পের জল আপনারা পাবেন না। সব নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। যেখানে আপনাদের চারদিকে ভারত ঘেরা, সেখানে বসে ভারতের সঙ্গে পাঙ্গা মারলে পরে আপনাদের ভিখারির দশাই হবে, এবং সেই দশা হতে চলেছে খুব শীঘ্রই। ভোটটা মিটুক, আমাদের এখানে 4 তারিখ রেজাল্ট বেরোক, তারপরে সরকার স্থাপন হোক, এই যে স্টেটগুলোতে হচ্ছে সরকার স্থাপনের পর তারপরে দেখবেন। পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি আসছে, আর বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, হাওয়া সেই দিকে যদি বিজেপিও পশ্চিমবঙ্গে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু ভেরি ভেরি টাইট। আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি টাইট। শুধু হিন্দুদের জন্য কতগুলো জায়গা খুলে দেওয়া হবে, বর্ডার খুলে দেওয়া হবে, কারণ হিন্দু তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জন্য কতগুলো বর্ডারের অংশ খুলে দেওয়া হবে। আমি যে বলেছিলাম 2 বছরের সময় দেওয়া হবে, এই 2 বছরের মধ্যে আপনারা ঘটি বাটি বিক্রি করে ভারতবর্ষে চলে আসুন। আর বাকি যারা থেকে গেল এইখানে, ওই যে 91 লক্ষ যারা থেকে গেল, তাদের কি হবে দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা 1 লাফে 1 কোটি বেড়ে যাবে। সুতরাং আমি যা বলি সেটা সঠিক বলি, হয়তো 2 দিন বাদে হয় প্রমাণিত, ততক্ষণে আপনাদের স্মৃতি থেকে বেরিয়ে যায়। তাই আমি স্মৃতিটা উস্কে দিলাম যে কি বেরিয়েছিল আর আমি কি বলেছিলাম, সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। সবাই ভালো থাকবে। হঠাৎ করেই আবার আলোচনায় উঠে এসেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। বিশেষ করে নর্থ ইস্ট অনলাইন নিউজ পোর্টালে ধারাবাহিকভাবে যে বাংলাদেশের সেই 5ই অগস্টকে কেন্দ্র করে যে সিরিজ রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেখানে আমরা দেখেছি জিয়াউল আহসানের নামটা প্রাসঙ্গিকভাবে এসেছে। এর বাইরে আবারও ডক্টর খলিল তুরস্কে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি তুরস্কে অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী হবার পর থেকে তিনি এই নিয়ে 3 বার তুরস্কে গেলেন। তুরস্কে কি এমন ঘটনা, কি ঘটছে যে ডক্টর খলিল বারবার তুরস্কে যাচ্ছে? শুরুতে যেটা বলছিলাম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, আপনাদের নিশ্চয়ই একটা খবরের কথা মনে পড়ে যে হঠাৎ করে আমরা টেলিভিশনে দেখলাম যে থাই এয়ারলাইন্সের একটা বিমান প্রায় টেক অফ করতে যাবে, চেক ইন হয়ে গেছে, যাত্রীরা উঠেছে, বিমান চালনা শুরু করেছে এবং উড্ডয়নের মুহূর্তে বিমানটিকে ফেরত নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানকে। ইন্টারেস্টিং বিষয় হলো, নিউজে যখন দেখাচ্ছে, খবরে বলছে যে মেজর জেনারেল জিয়াউল আহসানকে এয়ারপোর্টে থাই এয়ারলাইন্সে পালিয়ে যাওয়ার মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, সেই মুহূর্তে আসলে তিনি এই সংবাদটি দেখছিলেন তার ক্যান্টনমেন্টের বাসায় বসে। তার মানে পুরো ঘটনাটাই ছিল বানোয়াট সাজানো, এরকম কোনো ঘটনা ঘটেইনি। জেনারেল জিয়া থাইল্যান্ডে যাবার চেষ্টাই করেনি, বিকজ তার আগে থেকেই তাকে মোটামুটি এক ধরনের গৃহবন্দী করে রাখা হয়েছে। তারপরেও এই মিথ্যে একটা গল্প সাজিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হলো। কেন মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের উপরে এত রাগ? এই মেজর জেনারেল জিয়াউল হাসান যখন র্যাবের দায়িত্বে ছিলেন 2009 সালের পরে, তিনি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বাংলাদেশের মাটিতে যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছিল, যারা ভারতের বিরুদ্ধে বা বাংলাদেশের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা কাজ করছিল, তাদের দমনে, নির্মূলে
এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের কিন্তু ব্যাপক ভূমিকা আছে, খুব সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি, এবং তার ফলে এই যে বাংলাদেশের মাটি থেকে যে উলফা অপারেট করতো তারা কিন্তু আলটিমেটলি করতে পারেনি। এই মেজর জেনারেল জিয়াউল হাসানকে 6ই অগস্ট ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয়। তো একজন মেজর জেনারেলকে রিটায়ারমেন্টের যদি ফোর্স রিটায়ারমেন্টে পাঠাইতে হয় তাহলে সেটার আদেশ আসে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে। আর্ম ফোর্সেস ডিভিশনটা নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী। বাংলাদেশে 6ই আগস্ট 2024 সালে কোনো প্রধানমন্ত্রী ছিল না, তাহলে এই মেজর জেনারেল জিয়াকে কারা ফোর্স রিটায়ারমেন্ট করলো, এটি একটি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। তাকে সাজানো নাটকের মাধ্যমে গ্রেপ্তার, তাকে এই জেনারেল ওয়াকার বেসিক্যালি তাকে এই ফোর্স রিটায়ারমেন্টের ব্যবস্থা করেছে। তো ফোর্স রিটায়ারমেন্টের আগে তাকে একটা টোপ দেওয়া হয়েছিল, তাকে বিদেশে চলে যাওয়ার একটা সুযোগ দেওয়া হতো যদি সে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতো, কিন্তু সে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে নানান এই যে এখন আপনারা শোনেন সিরিয়াল কিলিং, আরো অনেক কিছু, গণহত্যা, ফ্যাসিস্ট, আরো কত কিছু, তো এর কিছু ঘটনায় জেনারেল জিয়াকে রাজসাক্ষী করার প্রস্তাব দিয়েছিল জেনারেল ওয়াকার খান, কিন্তু মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসান সেটা অ্যাকসেপ্ট করেননি। এবং আপনারা মনে আছে আইসিটিতে এই জিয়ার এগেনস্টে সাক্ষী দিয়েছিল আর এক মীর জাফর, সাবেক সেনাপ্রধান আইকেবি, ইকবাল করিম ভুইয়া। তিনি বলেছিলেন যে জিয়া নাকি সিরিয়াল কিলার। কিন্তু জিয়ার সম্পর্কে আমার একটা সূত্র জিয়া সম্পর্কে যার জেলখানায় দেখা হয়েছিল তাদের ভেতরে কথা হয়েছে। তো জিয়া বলেছে যে আমি একজন সৈনিক, আমি দেশের প্রয়োজনে কাজ করি, দেশের প্রয়োজনে জীবন দিতে পারি, এবং তারা আমাকে রাজসাক্ষী হবার প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি। জেনারেল জিয়া আরো দুটি ইম্পর্টেন্ট কথা বলেছে, যে একটা হলো যে ইজ এ ভেরি ওয়েল ট্রেইনড আর্মি অফিসার, প্রবাবলি তার কমান্ডো ট্রেনিংও ছিল, সুতরাং তাকে যে পরিমাণ কষ্ট জেলের ভেতরে দেওয়া হচ্ছে, বিশেষ করে মেন্টাল টর্চারটা, তাকে ডিভিশনে যেখানে রাখা হয়েছে সব মানে খুবই মানসিক চাপের মধ্যে তাকে রাখা হয়েছে, কিন্তু তাকে ভাঙতে পারছে না, কারণ ইজ খুব শক্ত অফিসার। সে এটা বলেছে যে আমি অনেক কষ্ট সহ্য করতে পারি, এবং সে এটাও বলেছে যে প্রয়োজনে যদি মিথ্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়, যদি ফাঁসিও দেওয়া হয়, তাও সে চাপের মুখে নত স্বীকার করবে না, সে মিথ্যের কাছে মাথা নত করবে না, এবং সে সৈনিক। সে বলেছে মানুষ একবারই মরে, আমি দেশের জন্য কাজ করি, দেশের জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিলাম, সুতরাং আমার কাছে এই এই ভয় দেখিয়ে এগুলো লাভ হবে না, মিথ্যা প্রহসনের বিচার এসব লাভ হবে না। যদি দীর্ঘদিন কারাগারে রাখতে চায় তারা রাখতেই পারে, কারণ তাদের ক্ষমতা আছে, তাদের এখন জোরজার মুল্লুক তার, কিন্তু আমি ভাঙবো না। তো জেনারেল জিয়া, যেটা বলছিলাম, জেনারেল জিয়ার ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে, যে 4 আগস্ট 2024 সে কিন্তু বুঝে গিয়েছিল যে পুরা ওয়াকার এবং সেনাবাহিনীর একটা অংশ, নৌবাহিনীর প্রধান, এরা কি করছে এটা জেনারেল জিয়ার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং সে 5ই আগস্ট গণভবনে চেয়েছিল যে গিয়ে প্রধানমন্ত্রীকে পুরো প্ল্যানটা বলার, যে হোয়াটস হ্যাপনিং, এবং সে গণভবনে যোগাযোগ করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। সে কার সাথে যোগাযোগ করেছিল এবং কে তাকে দেখা করতে দেয়নি সেটাও আমি জানি, কিন্তু এখানে আমি তার নামটা বললাম না, এই নামটা আমি হয়তো শেখ হাসিনাকে জানাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, যে গণভবনে শেখ হাসিনাকে একটা বলয় ঘিরে রেখেছিল যারা তাকে জনবিচ্ছিন্ন করেছিল, এখন যেটা মনে হচ্ছে, এবং তাকে অনেক কিছু জানতে দেওয়া হয়নি। কারণ আমার মনে আছে যে 2020 সালের ফেব্রুয়ারির শেষের দিকে একদম মানে করোনা তখন আসি বাংলাদেশ পুরো লকডাউনে যায়নি, তো সেই সময় আমি একবার গণভবনে গিয়েছিলাম অস্ট্রেলিয়া আসার আগে, এবং আমি নেত্রীকে একটা বই দিয়েছিলাম, কলকাতার কবি অমিত গোস্বামীর লেখা মৃত্যুঞ্জয়ী মুজিব, এবং আমি বলেছিলাম যে নেত্রী, অমিত গোস্বামী এই মুহূর্তে ঢাকায় আছে এবং সে এই বইটা আপনাকে দিতে চায়। তো নেত্রী বলেছিল ওকে নিয়ে আসিস। তো তারপরে আমি অমিত গোস্বামীকে নিয়ে গেলাম, তো তখনও ওই কোভিড আমাদের মানে হাতে হ্যান্ড ওয়াশ করে যাইতে হয়। তো আমি দেখেছি যে আমাদের আগে ছিল তেজগাঁ আওয়ামী লীগের একজন নেতা, এবং তখন যেহেতু করোনার কারণে ক্লোজ কন্ট্যাক্ট একটু প্রিভেন্ট করা হতো, তো সেই লোক যে সাথে সাথে নেত্রী পায়ে সালাম করলেন, এবং নেত্রী তাকে মানে কিছু কনফিডেন্সিয়াল কথা আমাদের সামনেই বললেন,
তো তারপরে অমিত বইটা দিল, আমরা ছবি তুললাম। তো নেত্রীর কাছে যাওয়াটা একটা সময় খুব সহজ ছিল, কিন্তু করোনার পর থেকেই নেত্রীর সাথে সাধারণ কর্মীদের যোগাযোগটা কিন্তু সামহাও খুব ডিফিকাল্ট করা হয়েছিল। আমার একটা স্মৃতির কথা মনে পড়ে, আমি এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম 2023 সালের 30শে নভেম্বর আমি খুব এক সপ্তাহের জন্য ঢাকায় গিয়েছিলাম, এবং আমার কাছে কিছু স্পর্শকাতর ইনফরমেশন ছিল। এই যে আর্মি নেক্সট ডে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে পারে, ওয়াকার সেই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে, এরকম একটা ইনফরমেশন আমার কাছে ভাষা ভাষা ছিল, খুব যে একদম ক্লিয়ার তা না। তারপর আমি ভাবলাম যে আমি যতটুকু জানি অন্তত আমি নেত্রীকে জানাই দিই। তো আমি গণভবনে যোগাযোগ করলাম। তো আমাকে বলা হলো যে ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আপনার কাছে একটা ফোন আসবে, ফোন আসলে আপনি গণভবনে চলে আসবেন। তো আমি ওয়েট করছিলাম, ধানমন্ডির 2-এ একটা ক্যাফেতে বসেছিলাম। তো আমার কাছ থেকে একটা ফোন আসলো এবং বলল যে অনেক ব্যস্ত উনি, আচ্ছা আপনি অপেক্ষা করেন। তো আমি সেই সারা বিকেল সন্ধ্যা অপেক্ষা করলাম, কিন্তু আমি আর নেত্রীর সাথে দেখা করতে পারিনি। তো আমি দেখা করলেই যে অনেক কিছু হয়ে যেত তা না, কিন্তু আমার একটা আফসোস থেকে যায় যে অন্তত আমি এটা বলতে পারতাম। এবং পরবর্তীতেও যেটা জানলাম যে একেবারে 3 তারিখ 4 তারিখ আগস্ট মাসের নেত্রীকে এক ধরনের মানে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে, এবং তাকে বিভ্রান্ত করেছে সবচেয়ে বেশি জেনারেল ওয়াকার, যে সব দায়িত্ব আমি নিচ্ছি, আমি কন্ট্রোল করব। কিন্তু ওয়াকারই ছিল মানে মেইন ক্রিমিনাল। এটা ইমপ্লিমেন্টেশনে ওয়াকারকে দিয়েই ঘটনাগুলো ঘটানো হয়েছে। যেহেতু ওয়াকার প্রধানমন্ত্রী খুব বিশ্বস্ত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তো ওয়াকার এই সুযোগটা নিয়েছে। তো আজকে জেনারেল জিয়ার এই বিষয়ের আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই ডক্টর খলিলুর রহমান আবার তুরস্কে গিয়েছেন। তিনি কেন তুরস্কে গিয়েছেন এবং বারবার কেন তুরস্কে যাচ্ছেন, এবং চীন, তুরস্ক, পাকিস্তানের একটা বলয় তারেক রহমানের সরকারের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ মেনটেন করছে, তারা নিশ্চয়ই কোনো একটা গুটি চালছে, এবং এই বিষয়টা ভারতকে এবং পাশাপাশি আমেরিকাকে কিন্তু খুব চিন্তিত করে তুলেছে। বিশেষ করে ভারত জানতে চায় যে ডক্টর খলিলের তুরস্কে কি এত কাজ। এবং এই মাসে পশ্চিমবঙ্গে নির্বাচন বলে ভারত বাংলাদেশের সাথে খুব একটা আলোচনা করছে না, কিন্তু আগামী মাসে মে মাসে ভারতের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের একটা প্রতিনিধি দলের মিটিং